ক্রোমোজোম জীবের যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি উপাদান হলো ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার রেটিকুলাম থাকে তা কোষ বিভাজনের মেটাফেজ দশায় খাটো মোটা হয়ে এই নিউক্লিয়ার রেটিকুলাম থেকে জল বিয়োজনের ফলে তখন সে এই ক্রোমোজোমের রূপ নেয়। তাহলে আমরা আজকে সেই ক্রোমোজোমের গঠন সম্পর্কে জানব। আমি মাহমুদ হাসান, টিচার ও কোর্স কোঅর্ডিনেটর, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান শাখা। চলো আমরা জানি ক্রোমোজোম কি। কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু থেকে সৃষ্ট, নিউক্লিক অ্যাসিড ও আরএনএ সমন্বয়ে গঠিত, স্বপ্রজননশীল ও সূত্রাকার গঠন, যা পরিব্যক্তি, প্রকরণ, অভিব্যক্তিতে ভূমিকা রাখে। তবে সেই বিশেষ পেঁচানো সূত্রাকার গঠনকেই বলা হয় ক্রোমোজোম। চলো আমরা জানি ক্রোমোজোমের আবিষ্কার সম্পর্কে। 1842 সালে বিজ্ঞানী কার্ল নাগেলি সর্বপ্রথম ক্রোমোজোমের উপস্থিতি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে 1888 সালে বিজ্ঞানী ডাব্লিউ ওয়েলডিয়ার ক্রোমোজোমের বিশদ বর্ণনা করেন এবং নাম দেন ক্রোমোজোম। পরবর্তীতে 1921 সালে বিজ্ঞানী থিওফিলাস পেইন্টার মানুষের ক্রোমোজোম সম্পর্কে গবেষণা করেন এবং মানুষের ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করেন। আমরা বর্তমানে বহু প্রাণীর ক্রোমোজোমের গঠন, প্রকৃতি, সংখ্যা নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা বুঝলাম ক্রোমোজোম আবিষ্কার কোনো একক বিজ্ঞানীর অবদান নয়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় ক্রোমোজোম সম্পর্কে আমাদের ধারণা দিয়ে আসছেন এবং ক্রোমোজোমের গঠন সম্পর্কে আমরা বর্তমানে একটি ডিটেলস, বিস্তারিত গঠন আমরা জেনেছি। চলো আমরা জানি ক্রোমোজোমের সংখ্যা সম্পর্কে। উন্নত জীবে, উদ্ভিদ প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা থাকতে পারে 2 থেকে 80টি। অবশ্য উন্নত প্রাণীতে এর চেয়েও বেশি ক্রোমোজোম থাকতে পারে। যাই হোক, আমরা জেনেছি গুলকৃমিতে ক্রোমোজোম সংখ্যা হলো মাত্র 2টি, কবুতরে 80টি, মানুষে 23 জোড়া বা 46টি, গরু ছাগলে 60টি, গিনিপিগে 64টি। এছাড়াও আমরা প্রায় সকল প্রাণীর ক্রোমোজোম সংখ্যা সেট বর্তমানে প্রায় নির্ণীত হয়ে গেছে। ক্রোমোজোমের আয়তন ও ব্যাস। ক্রোমোজোম লম্বায় 3.5 থেকে 30 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং আড়াআড়ি তার ব্যাস 0.2 থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত হয়। এবার চলো আমরা জানি ক্রোমোজোমের গঠন সম্পর্কে। ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হলো ক্রোমাটিন। এই যে পেঁচানো সূত্রাকার গঠন, তাই হলো ক্রোমাটিন। ইহাই মূলত নিউক্লিক অ্যাসিড ও হিস্টোন প্রোটিনে গঠিত। এর অধিক কুণ্ডলিত স্থানকে বলা হয় হেটারোক্রোমাটিন, আর অপেক্ষাকৃত কম কুণ্ডলিত স্থানকে বলা হয় ইউক্রোমাটিন। প্রকৃত জিন, ডিএনএ বলতে আমরা যা বুঝি তা সবই অবস্থান করে ইউক্রোমাটিনে। কারণ হেটারোক্রোমাটিনে যে ডিএনএ বা জিন থাকে তা বেশিরভাগই অকার্যকর, জাঙ্ক ডিএনএ বা জাঙ্ক জিন প্রকৃতির। এই ইউক্রোমাটিনকে যদি আমরা জুম করি, এটার ভিতরে কি পাবো? এটার ভিতরে অনেক পেঁচানো ফাইবার বা তন্তু পাবো। আবার এই ফাইবার বা তন্তুকে যদি আমরা আরো জুম করি, তাহলে এর ভিতরে পাবো হিস্টোন প্রোটিন এবং সূত্রাকার গঠন। হিস্টোন প্রোটিন এবং সূত্রাকার গঠন ভিতরেই পাওয়া যায় দ্বিসূত্রক নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তাহলে খেয়াল করে দেখো ডিএনএ কত সূক্ষ্ম, ক্রোমোজোমের কত ভিতরে। যেখানে আমরা ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু খালি চোখে দেখি না, ডিএনএ তার অনেক ভিতরে অবস্থিত। ক্রোমাটিড। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম যখন লম্বালম্বিভাবে বিভক্ত হয়, তখন এর প্রত্যেকটি ভাগকে বলা হয় এক একটি ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমে আমরা 2টা ক্রোমাটিড দেখতেছি। তো একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে, এই যে পাশাপাশি 2টা ক্রোমাটিড, তাদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। আর ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড হলে, অর্থাৎ এর পাশে যদি আরেকটি ক্রোমোজোম থাকতো, তাহলে তার ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডের সম্পর্ক হতো নন সিস্টার ক্রোমাটিড। সাধারণত বৈশিষ্ট্যের বিনিময় বা ক্রসিং ওভার এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই সংগঠিত হয়ে থাকে। এবার আমরা জানবো সেন্ট্রোমিয়ার সম্পর্কে। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় যখন ক্রোমোজোম মাঝ বরাবর বিভাজিত হয়, যে স্থান থেকে ক্রোমোজোমটা বিভাজিত হয়, অর্থাৎ মধ্যবর্তী এই অঞ্চলটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মুখ্য কুঞ্চন।
এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে এখানে আমরা যে কুঞ্চিত স্থান ড্যাপ খাওয়া যে জায়গাটা দেখতেছি তাকেই বলা হয় মুখ্য কুঞ্চন। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের কাছে যে ভাঁজ তাকেই বলা হয় মুখ্য কুঞ্চন। এই মুখ্য অঞ্চলে যে অবকাঠামো আমরা দেখতেছি, অর্থাৎ এই গোলাকার বা বৃত্তাকার অঞ্চল, তাকেই বলা হয় কাইনেটোকোর। এই কাইনেটোকোর একটি বিশেষ গঠন যা সাধারণত মাইক্রোটিউবুলস ও মোটর প্রোটিন যুগে সৃষ্টি হয়। গৌণ কুঞ্চন। এই মুখ্য কুঞ্চন ছাড়াও যদি আরো কোথাও কুঞ্চিত স্থান থাকে তবে তাকে বলা হয় গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন সব ক্রোমোজোমে থাকে না, কিছু কিছু ক্রোমোজোমে এ ধরনের স্ফীত স্থান বা স্যাটেলাইট থাকে, তবে সেই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু এই গৌণ কুঞ্চন দেখা যাবে। তাহলে আমরা আরেকটা অংশ জেনে গেলাম, স্যাটেলাইট। গৌণ কুঞ্চনের পরে স্ফীত স্থানকে বলা হয় স্যাটেলাইট। সাধারণত কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই স্যাটেলাইট অঞ্চলে, অর্থাৎ এই যে বিশেষ ক্রোমোজোম তাকে আমরা বলতেছি সেট ক্রোমোজোম, এই সেট ক্রোমোজোমের এই স্যাটেলাইট অঞ্চলেই নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। সাধারণত কোষে স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোম তথা সেট ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। মানুষের সাধারণত 8 নম্বর ক্রোমোজোম, 12 নম্বর ক্রোমোজোম এবং 2 নম্বর ক্রোমোজোম, এরা এই সেট ক্রোমোজোম হিসেবে কাজ করে। এবার চলো আমরা জানি বাহু সম্পর্কে। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমের গঠনকে বলা হয় বাহু। অর্থাৎ আমরা যখন লম্বালম্বিভাবে ভাগ দেখেছিলাম, ভাগগুলোকে কি বলেছিলাম? ক্রোমাটিড। কিন্তু যখন আড়াআড়িভাবে ভাগ দেখতেছি তখন এই প্রত্যেকটা ভাগকে আমরা বলবো এক একটি, প্রত্যেকটা অংশকে বলবো এক একটি বাহু। এই বাহু আর তার সেন্ট্রোমিয়ার এর অবস্থানের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে শ্রেণীবিন্যাস করতে পারি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ইত্যাদি ভাগে। অর্থাৎ তখন ক্রোমোজোমের আকৃতি এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন রকমের দেখায়, আর তখন আমরা ক্রোমোজোমকে এ ধরনের নামে নামকরণ করি। ক্রোমোমিয়ার। মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1-এ ক্রোমোজোমের মধ্যে কিছু বিন্দু বিন্দু গুটি গুটি দেখা যায়। এই গুটি গুটি দানাগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। এই ক্রোমোমিয়ারই নির্দেশ করে কোথায় ক্রসিং ওভার হবে, কোথায় জিনগত পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা যে অংশ দেখব তাদের উপস্থিতি ক্রোমোজোমে বিজ্ঞানীরা সবাই দেখাইতে পারেননি, অথবা এটা নিয়ে অনেক বিজ্ঞানীদের বিতর্ক রয়েছে। তার মধ্যে একটি বিতর্কিত অংশ হলো টেলোমিয়ার। ক্রোমোজোমের যে প্রান্তে স্যাটেলাইট দেখতেছি তার বিপরীত প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দু, কাল্পনিক বিন্দু। বিজ্ঞানী এইচ.জে. মোলার 1938 সালে এই কল্পিত বিন্দুকে বলেছেন টেলোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব প্রত্যেক কোষ বিভাজনে কিছু না কিছু কমতে থাকে। তো দেখা যায় এক সময় এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব যখন নগণ্য হয়ে যায়, কোষ বিভাজন হতে হতে সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব যখন নগণ্য হয়ে যায় তখন কোষ আর বিভাজনে যেতে পারে না। আর তখন কি হয়? কোষের হয় জেনেটিক্যালি মৃত্যু বা বার্ধক্যজনিত মৃত্যু। তাহলে এইভাবে এই টেলোমিয়ার জরা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এর কারণেই মানুষের জেনেটিক মৃত্যু হয়ে থাকে। মানুষের আয়ুষ্কাল, আমরা বলি না একটা মানুষ স্বাভাবিক মৃত্যু মারা গেল একটা নির্দিষ্ট সময়ে, তাহলে এটা নিয়ন্ত্রিত হয় এই সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের দূরত্ব। ধরো তোমার কোনো অসুখ নাই, কোনো রোগ নাই, তারপরে তো তুমি মরবা। কি কারণে মারা যাবা? যখন তোমার এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব একদম কমে যাবে, তুমি মনে করো এমন একটা পরিবেশে আছো যেখানে স্বাভাবিক মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে তুমি মারা যাবা না, তারপরে তুমি মারা যাবা। কেন? এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব যখন কমে যাবে তখন যে কোনো জীবেরই মৃত্যু ঘটবে। লক্ষ্য করো কিছু কিছু প্রাণী আছে তাদের আয়ুষ্কাল অনেক বেশি। কেন বেশি? তাদের এই সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের দূরত্ব অনেক বেশি। যেমন কিছু কিছু কচ্ছপ আছে 500 বছর বাঁচে। তারা কি কারণে বাঁচতে পারে? তাদের এই দূরত্ব হয়তো বা বেশি। আমরা শুনেছি যে প্রাচীনকালে নাকি মানুষ অনেক বেশি বাঁচত, 1000 বছর, 800 বছর, 700 বছর। হইতে পারে তাদের এই সেন্ট্রোমিয়ার বা টেলোমিয়ারের দূরত্ব হয়তোবা বেশি ছিল, এই জন্যই হয়তোবা তারা বেশি দিন বাঁচতে পেরেছে। এছাড়া আমরা দেখতেছি এখানে ক্রোমোজোমের বাইরে একটা কল্পিত আবরণ। এই আবরণকে বিজ্ঞানীরা নামকরণ করেছেন পেলিকল। যদিও এর উপস্থিতি বাস্তবে দেখা যায়নি, তবে আমরা ধরে নিয়েছি ক্রোমোজোম তো নিশ্চয়ই কোনো একটা আবরণীতে আবৃত থাকবে,
তবে সেই আবরণীটাই হবে পেলিকল। এছাড়া অন্যান্য কোষীয় অঙ্গাণুর মতো বা কোষীয় অংশের মতো এর ভিতরও তরল উপাদান থাকতে পারে, ম্যাট্রিক্স থাকতে পারে। এটাকেও আমরা সেই ম্যাট্রিক্স নামে অভিহিত করি, যদিও এর উপস্থিতি বিজ্ঞানীরা এখনো নির্ণয় করতে পারেননি। তাহলে এই ছিল মোটামুটি ক্রোমোজোমের গঠন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি কোথাও সমস্যা থাকে আমাদের অবশ্যই জানাবা। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।